একজন ধনী বিলিয়নেয়ার এক অদ্ভুত রোগে ভুগছিলেন এবং হাসপাতালে কেউ তাকে সাহায্য করতে পারছিলেন না যতক্ষণ না একটি গরিব ছোট মেয়ে এসে বলল, আমি জানি আঙ্কেলের কি রোগ হয়েছে। যা দেখে সবাই অবাক হয়ে গেল। শানদার মুম্বাইতে, যেখানে আকাশচুম্বী ইমারতগুলো সূর্যের নিচে গর্বের সাথে দাঁড়িয়ে থাকে, সেখানে এক এমন জায়গা ছিল যেখানে ধন এবং খ্যাতিও অসহায় লাগছিল। সেটি ছিল মুম্বাই আন্তর্জাতিক হাসপাতালের বিশেষ চিকিৎসায়তন, যেখানে বাতাসে উদ্বেগ আর উত্তেজনা ভরা ছিল। মনিটর থেকে আসা তীক্ষ্ণ বিপ বিপ আওয়াজ ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছিল, যা আগে থেকেই উত্তেজনাপূর্ণ পরিবেশকে আরও খারাপ করছিল। সবচেয়ে আধুনিক বিছানায় ৩৫ বছর বয়সী প্রযুক্তি বিলিয়ানিয়ার বিক্রম সিং, যাকে ভারতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিল্পের উজ্জ্বল নক্ষত্র বলা হতো, এক এমন লড়াই লড়ছিলেন যা টাকা দিয়ে জেতা যেত না। তার গুরুত্বপূর্ণ সংকেত পর্যবেক্ষণকারী স্ক্রিনের সংখ্যাগুলো পাগলের মতো নাচছিল এবং তারপর হঠাৎ দ্রুত গতিতে নিচে নেমে যাচ্ছিল। গত ৬ ঘণ্টায় এটা চতুর্থবার ছিল। তার শ্বাস দুর্বল, অগভীর এবং থেমে থেমে চলছিল। প্রতিটি মুহূর্ত আরও কঠিন হচ্ছিল। ডাক্তার ভার্মা, রোগীর অক্সিজেনের মাত্রা আবার বিপজ্জনক স্তরে নেমে গেছে। এক যুবতী নার্স প্রায় চিৎকার করে উঠল, তার কণ্ঠে স্পষ্ট আতঙ্ক। ব্লাড প্রেশারও খুব দ্রুত গতিতে কমে যাচ্ছে। অভ্যন্তরীণ চিকিৎসা বিভাগের প্রধান ডাক্তার ভার্মা, যিনি তার ক্ষেত্রের একজন অভিজ্ঞ ডাক্তার ছিলেন, তার চওড়া কপালে ঘামের ফোঁটা মুছলেন। তার ৩০ বছরের কর্মজীবনে তিনি কখনও এত অদ্ভুত এবং জটিল কেস দেখেননি। দেশের শীর্ষ হাসপাতালগুলো থেকে ২০ জন সেরা বিশেষজ্ঞ, অধ্যাপক এবং ডাক্তারকে ডাকা হয়েছিল, এবং সিঙ্গাপুর ও জাপানের বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন। হৃদরোগ বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট, টক্সিকোলজিস্ট, তারা প্রতিটি সম্ভাব্য আধুনিক পরীক্ষা করেছিলেন, প্রতিটি উন্নত চিকিৎসা প্রোটোকল চেষ্টা করেছিলেন। কিন্তু বিক্রম সিং বাতাসে মিটমিট করা প্রদীপের মতো ছিলেন। জীবন ধীরে ধীরে তাদের হাত থেকে পিছলে যাচ্ছিল। এমআরআই স্ক্যানে মস্তিষ্কে কোনো ক্ষতি দেখা যাচ্ছে না। রক্ত পরীক্ষাও পুরোপুরি স্বাভাবিক, স্যাচুরেটেড অক্সিজেনের মাত্রা ছাড়া, যা কোনো কারণ ছাড়াই কমে যাচ্ছে। দিল্লির এক শীর্ষ হাসপাতালের একজন মহিলা ডাক্তার মোটা মেডিকেল ফাইলের পাতা উল্টাতে উল্টাতে ধীরে ধীরে বললেন, মনে হচ্ছে যেন তার শরীর কোনো স্পষ্ট কারণ ছাড়াই একে একে নিজের কাজ বন্ধ করে দিচ্ছে। আইসিইউ এর কাছের দরজার বাইরেও পরিবেশ শান্ত ছিল না। পুরো করিডর অস্বাভাবিকভাবে বিশৃঙ্খল ছিল। কালো স্যুট পরা দেহরক্ষীরা দুই প্রান্তে দাঁড়িয়েছিল, কৌতূহলী সাংবাদিকদের ভিড়কে কাছে আসতে বাধা দিচ্ছিল। অন্য এক কোণে বিক্রম সিংয়ের আইনি দল ডাক্তারদের চেয়েও বেশি উদ্বিগ্ন মুখে ফিসফিস করছিল। তার অবস্থার খবর ৩ দিন আগে ফাঁস হয়ে গিয়েছিল এবং তার প্রযুক্তি কোম্পানি গিগাটেকের শেয়ার সাথে সাথে 20% কমে গিয়েছিল। টাকা, শক্তি, খ্যাতি সবকিছু এক রহস্যময় রোগের সামনে অসহায় লাগছিল। এই বিশৃঙ্খল এবং চাপযুক্ত পরিবেশের মধ্যে এক প্রায় অদৃশ্য চিত্র ছিল, যে চুপচাপ ওয়েটিং এরিয়ার এক কোণে একটি বেঞ্চে গুটিয়ে বসেছিল। সে ছিল অনন্যা, একটি ৭ বছরের মেয়ে। সে চেয়ারে বসেছিল, তার ছোট পা খরগোশের আকারের চপ্পলে হাওয়ায় দুলছিল। তার মা লক্ষ্মী হাসপাতালের একজন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। এই দিনগুলোতে কিছু অতিরিক্ত টাকা উপার্জনের জন্য এবং নিজের মেয়ের দেখাশোনা করার জন্য তিনি এই ভিআইপি এলাকায় অতিরিক্ত ঘণ্টা কাজ করতে রাজি হয়ে গিয়েছিলেন। অনন্যা একটি পুরনো জীর্ণ টেডিবিয়ারকে শক্ত করে ধরে রেখেছিল, যার পশম অনেক জায়গা থেকে ঝরে গিয়েছিল এবং প্লাস্টিকের চোখও সময়ের সাথে সাথে ঝাপসা হয়ে গিয়েছিল। তার বড় গোল কালো চোখগুলো তাড়াহুড়োয় ঘোরাঘুরি করা প্রাপ্তবয়স্কদের দেখে ভয় পাচ্ছিল না, বরং ডাক্তারদের মুখের প্রতিটি অভিব্যক্তি মনোযোগ দিয়ে দেখছিল। সে তাদের চোখে উদ্বেগ, বিভ্রান্তি এবং কিছুটা অসহায়তা দেখল। মা, সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, তার মায়ের কাজের পোশাকের কোণা টেনে ধরে, এই ডাক্তাররা এত চিন্তিত কেন লাগছে? লক্ষ্মী, যে দিনের কঠোর পরিশ্রমের পর ক্লান্ত হয়ে গিয়েছিল, সাথে সাথে তার মেয়ের পাশে হাঁটু গেড়ে বসল এবং তার কপালে এলোমেলো চুল সরিয়ে দিল। সে তার মেয়েকে প্রেমপূর্ণ কিন্তু ক্লান্ত চোখে দেখল। তারা ওই রোগীকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে আমার মেয়ে। কখনো কখনো সেরা ডাক্তারদেরও রোগ নির্ণয় করতে সময় লাগে, বুঝলি? কিন্তু তারপর অনন্যার মনোযোগ ডাক্তারদের থেকে সরে গেল। তার চোখ মোটা কাচের ওপারে বিছানায় জ্ঞানহীন শুয়ে থাকা মানুষটির ওপর স্থির হল, এবং সেই মুহূর্তে এক অদ্ভুত পরিচিত অনুভূতি তাকে আঁকড়ে ধরল, যার ফলে তার ছোট ছোট হাত কাঁপতে লাগল। সেই স্মৃতি, যা সে এত সময় ধরে চাপা দেওয়ার চেষ্টা করছিল, হঠাৎ জেগে উঠল, একেবারে স্পষ্ট। লক্ষ্মী তখনও তার মেয়ের কানে ফিসফিস করছিল। তার কণ্ঠ ক্লান্ত ছিল, কিন্তু তবুও নিজের ছোট মেয়েকে শান্ত করার জন্য কোমল ছিল। কিন্তু অনন্যা এখন কিছুই শুনতে পাচ্ছিল না। তার মন পুরোপুরি সেই মোটা কাচের পিছনের দৃশ্যে হারিয়ে গিয়েছিল।
সেখানে বিক্রম সিং তার এবং টিউবের জালে বেহুশ পড়েছিলেন, যা তার শরীর থেকে অসংখ্য মেশিনের সাথে যুক্ত ছিল। তার বুক খুব কষ্টে দুর্বলভাবে উঠছিল, নামছিল। প্রতিটি শ্বাস জীবনের জন্য সংগ্রাম করছিল। তার ত্বক, যা তখনও একজন সুস্থ মানুষের ছিল, এখন ভীতিকরভাবে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, এবং তারপর একটি শিহরণ তার মেরুদণ্ডে বয়ে গেল। টেডি বিয়ার ধরা তার ছোট হাত কাঁপতে শুরু করল। এই দৃশ্যটি এত বেদনাদায়কভাবে পরিচিত ছিল, যেমন অ্যাটিকের কোনো কোণে ভুলে যাওয়া কোনো পুরনো সিনেমা। সেই স্মৃতিগুলো, যা সে দমন করার চেষ্টা করেছিল, ভুলে যাওয়ার চেষ্টা করেছিল, এখন পুরোপুরি ফিরে আসছিল, প্রতিটি বিবরণসহ, স্পষ্ট। ৮ মাস আগে, এই হাসপাতালেই, কিন্তু বিলাসবহুল ভিআইটি উইংয়ে নয়, বরং তৃতীয় তলায় অভাবীদের জন্য তৈরি ওয়ার্ডে তার বাবা রমেশও ঠিক এই ধরনের বিছানায় শুয়েছিলেন। অনন্যার স্মৃতিতে রমেশ একটি শক্তিশালী দেবদারু গাছের মতো সুস্থ মানুষ ছিলেন। তিনি একজন দক্ষ নির্মাণ শ্রমিক ছিলেন, যিনি দিনভর নির্মাণস্থলে রোদ এবং হাওয়ায় কাজ করতেন। অনন্যার সবচেয়ে ভালো লাগত যখন তার বাবা সন্ধ্যায় কাজ থেকে বাড়ি আসতেন। ক্লান্ত থাকা সত্ত্বেও তিনি তাকে তুলে নিজের শক্তিশালী কাঁধে বসিয়ে নিতেন। অনন্যার স্মৃতিতে তার বাবার কাঁধ পৃথিবীর সবচেয়ে উঁচু এবং সবচেয়ে নিরাপদ জায়গা ছিল। তারপর সেই ভয়ানক রোগ এলো। মাত্র ২ ছোট সপ্তাহে সেই শক্তিশালী মানুষটি শুকিয়ে নিজের ছায়া হয়ে গেলেন। তিনি এত দুর্বল হয়ে গিয়েছিলেন যে নিজে এক গ্লাস জলও তুলতে পারতেন না। ঠিক এখনকার মতো। নিচের ওয়ার্ডের ডাক্তাররাও খুব বিভ্রান্ত ছিলেন। তারা মাথা চুলটালো, মেডিকেল রেকর্ড বারবার উল্টালো এবং তার বাবার সব ধরনের টেস্ট করালো। এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, রক্ত পরীক্ষা। তারা ক্যান্সার, হৃদরোগ থেকে শুরু করে তার বাবার কাজের কারণে হওয়া ফুসফুসের রোগ পর্যন্ত সব কিছু পরীক্ষা করে দেখল। কিন্তু তারা যা কিছু পেল তা কেবল মাথা নাড়ানো এবং এটা বলা যে আমরা এই দ্রুত খারাপ হওয়া অবস্থাকে ব্যাখ্যা করার জন্য কোনো অস্বাভাবিক কিছু পাইনি। তার বাবা দুর্বল হতে থাকলেন। ডাক্তার এবং তার মা ও মেয়ের অসহায়তার সামনে দিন দিন শুকিয়ে যেতে থাকলেন। কিন্তু একটা জিনিস ছিল, একটা জিনিস যা কেবল অনন্যা একটি শিশুর সংবেদনশীলতা দিয়ে অনুভব করেছিল, তা হল এক খুব অদ্ভুত গন্ধ। এটি তার বাবার বিছানার চারপাশে ছড়িয়েছিল, এক অদ্ভুত মিষ্টি গন্ধ। সে একবার এক নার্সকে সেই গন্ধ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। সে কেবল হাসল এবং তার মাথায় হাত বুলিয়ে দিল, এই বলে যে এটি মেঝে পরিষ্কারকের গন্ধ বা লবিতে চ্যাপেলে রাখা সাদা লিলি ফুলের গন্ধ হতে পারে। কিন্তু অনন্যা জানত যে তা নয়। মেঝে পরিষ্কারকের গন্ধ তীক্ষ্ণ ছিল এবং ফুলের গন্ধ হালকা ছিল, কিন্তু এই গন্ধ মিষ্টি এবং কিছুটা তেতো ছিল, যার ফলে তার নাকে চুলকানি হতো। এটি মায়ের তৈরি করা বাদামের ক্ষীরের মতো ছিল, কিন্তু ঠিক তেমন নয়। এবং তারপর তার বাবার দুর্বল অভিযোগগুলো মনে পড়ল। প্রতি সকালে যখন সে হাসপাতালের খাবারের ট্রে আনত, তখন তিনি কয়েক গ্রাস খেয়ে মাথা নেড়ে দিতেন। সব কিছু তেতো লাগছে অনন্যা, তিনি ফিসফিস করতেন। তার কণ্ঠস্বর আগে থেকেই কর্কশ হতে শুরু করেছিল, যেমন কেউ আমার খাবারে তেতো ওষুধ মিশিয়ে দিয়েছে। তিনি বললেন যে তার পছন্দের চায়ের স্বাদও এখন তেতো বাদামের মতো লাগে। সেই সময় সেই গল্প একজন ডাক্তারকে বলার চেষ্টা করেছিল, কিন্তু তারা কেবল তাকে এবং তার মাকে এমন এক দৃষ্টিতে দেখল যা বড়রা প্রায়শই ব্যবহার করে। বাচ্চারা কল্পনাপ্রবণ হয় এমন দৃষ্টি। তারা বলল যে গুরুতর অসুস্থ লোকেদের স্বাদ এবং গন্ধের অনুভূতি কখনো কখনো পরিবর্তিত হয় এবং তাকে বেশি চিন্তা করতে হবে না। কেউ তার কথা শুনল না, কেউ 7 বছরের মেয়ের কথা বিশ্বাস করল না। স্মৃতিগুলোর ধারাবাহিকতা বিক্রম সিংয়ের ঘর থেকে আসা এক তীক্ষ্ণ অ্যালার্মের আওয়াজে ভেঙে গেল। ডাক্তার এবং নার্স আবার ভেতরে দৌড়ে গেল। অনন্যা দেখল যে সেই মানুষটি ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে, ঠিক তার বাবার মতো। তার ত্বকও ফ্যাকাশে ছিল, তার শ্বাসও থেমে থেমে চলছিল, এবং এখন একটি কাঁচের স্তর থাকা সত্ত্বেও অনন্যার মনে হল যেন সেই বিরক্তিকর মিষ্টিতেতো গন্ধ বাইরে বেরিয়ে আসছে। এক ভয়ানক সত্য তার মনে বিদ্যুতার মতো চলকে উঠল। এটা কোনো রোগ ছিল না বা অন্য কিছু ছিল, এমন কিছু যা ডাক্তাররা তার বাবার ক্ষেত্রে উপেক্ষা করেছিলেন, এমন কিছু যা তারা এখন বিক্রম সিংয়ের ক্ষেত্রে উপেক্ষা করছেন। তার হৃদয়ে ভয়ের জায়গায় হঠাৎ এক শক্তিশালী সংকল্প স্থান নিল, যা তার চোখে জ্বলছিল। সে তার বাবাকে বাঁচাতে পারেনি, কারণ কেউ তার কথা শোনেনি। এবার সে এমনটা হতে দেবে না। সে ঠিক ঠিক জানত কি হচ্ছে। সে কাউকে নিজেকে উপেক্ষা করতে দেবে না। অনন্যা উঠে দাঁড়াল। তার ছোট পা এখন কাঁপছিল না। সে তার টেডি বিয়ারকে একটি ঢালের মতো বুকের সাথে চেপে ধরল। তার কালো চোখ সরাসরি নার্স স্টেশনের দিকে দেখছিল, যেখানে বড়রা এখনও তাদের বিভ্রান্তিতে ঘোরাঘুরি করছিল। সাহস জোগানোর জন্য এক গভীর শ্বাস নিয়ে অনন্যা তার মায়ের হাত ছেড়ে দিল।
সে জানত যে তার মা ক্লান্ত এবং সে তাকে আরও বিরক্ত করতে চায় না, কিন্তু সে এটাও জানত যে যদি সে কিছু না করে তবে আরও একজন ব্যক্তি তার বাবার মতো বৃথা মারা যাবেন। এই চিন্তার সাথে 7 বছরের মেয়েটি হাঁটতে শুরু করল। তার ছোট চপ্পল হাসপাতালের করিডরের চকচকে মেঝেতে ঘষার শব্দ করছিল। সাদা কোটপাড়া তাড়াহুড়োয় হেঁটে যাওয়া প্রাপ্তবয়স্কদের মধ্যে তার ছোট্ট সিলুয়েট হাওয়ার বিপরীতে উড়ার চেষ্টা করা একটি ছোট পাখির মতো লাগছিল। তার গন্তব্য ছিল নার্সদের স্টেশন, যাকে পুরো ফ্লোরের কমান্ড সেন্টার মনে করা হতো, যেখানে আলো সবসময় জ্বলত এবং লোকেরা সব সময় ব্যস্ত থাকত। সুনিতা, হেড নার্স, সত্যি খুব ব্যস্ত ছিল। এক হাত দিয়ে সে ফোনে কথা বলছিল, অন্য হাত দিয়ে মেডিকেল রেকর্ড আপডেট করার জন্য কিবোর্ডে টাইপ করছিল এবং মুখ দিয়ে ক্রমাগত অন্য নার্সদের নির্দেশ দিচ্ছিল। এই কোলাহলের মধ্যে সে তার সাদা কোটের কোণে একটি হালকা টানে প্রায় মনোযোগ দেয়নি। মাফ করবেন ম্যাম, একটি পরিষ্কার কিন্তু কিছুটা দ্বিধাগ্রস্ত কণ্ঠস্বর এলো। আমাকে ডাক্তারদের সাথে ওই রোগী সম্পর্কে কিছু খুব জরুরি কথা বলতে হবে। সুনিতা কেবল নিচে তাকালো। একটি বড় গোল চোখওয়ালা ছোট মেয়ে তাকে দেখছিল। সে অজান্তে হাসল, একজন প্রাপ্তবয়স্কের বাচ্চাদের জন্য হাসি, একটি তাড়াহুড়ো এবং অধৈর্য হাসি। অনন্যা মিষ্টি, সে কম্পিউটার স্ক্রিন থেকে চোখ না সরিয়ে বলল, এখন না শোনা, ডাক্তাররা খুব ব্যস্ত, তারা কাউকে বাঁচানোর চেষ্টা করছে। তারপর সে একটি পরিচিত সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, কেন তুমি তোমার মায়ের সাথে বসে কিছু ছবি আঁকো না? যখন আমি ফ্রি হয়ে যাব তখন এসে দেখব। কিন্তু অনন্যা এমন মেয়ে ছিল না যাকে সহজে ভুলিয়ে দেওয়া যায়, অন্তত এখন তো নয়। তার হৃদয়ের তাৎক্ষণিকতা তার ভয়ের চেয়ে অনেক বেশি বড় ছিল। কিন্তু আমি জানি তাদের কি রোগ হয়েছে। তার কণ্ঠস্বর কিছুটা দৃঢ় এবং কিছুটা উঁচু হয়ে গেল। সে তার পাঞ্জার ওপর দাঁড়ানোর চেষ্টা করল, যাতে বড়রা তাকে আরও ভালো দেখতে এবং শুনতে পারে। আমার বাবারও ঠিক এটাই হয়েছিল এবং ডাক্তাররা রোগ নির্ণয় করতে পারেননি। এই বাক্যটি বাতাসে যেন কোনো অদৃশ্য তারকে ছুঁয়ে গেল। কিন্তু যে এটার প্রতি মনোযোগ দিল সে হেড নার্স ছিল না, বরং অন্য কেউ ছিল। অনন্যা, একটি পরিচিত কণ্ঠস্বর এলো, কিন্তু আজ সেটা এত কঠিন আর কঠোর কেন ছিল? অনন্যার মা লক্ষ্মী তার পরিষ্কারের ট্রলি ঠকাঠক করতে করতে দ্রুত কাছে এলো। তার মুখ লাল ছিল, কয়েক ঘন্টার দীর্ঘ পরিশ্রমের ক্লান্তিতে এবং কিছুটা লজ্জা ও উদ্বেগ থেকে। তার মেয়ে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ লোকদের বিরক্ত করছিল। তার মতো একজন সাধারণ পরিশ্রমী মহিলার জন্য এটা এক ভয়ঙ্কর ব্যাপার ছিল। আমি খুব দুঃখিত সিস্টার, লক্ষ্মী তাড়াতাড়ি বলল, তার মেয়েকে নিজের দিকে টেনে ধরে। সে রোগীর জন্য চিন্তিত, তাই সে এখনও বাচ্চা, দয়া করে তাকে ক্ষমা করে দিন। তারপর সে তার মেয়ের দিকে ঘুরল। তার কণ্ঠস্বর কমে গেল, কিন্তু এখনও গুরুতর ছিল। আমার সাথে এখানে এসো। তুমি এখানে এসে ডাক্তার এবং নার্সদের কেন বিরক্ত করছো যখন তারা কারো জীবন বাঁচাচ্ছে? মা, আমি বিরক্ত করছি না। অনন্যা প্রায় কেঁদে ফেলল। যখন তার মা তাকে টানছিল তখন সে থামার চেষ্টা করল। আমি সাহায্য করার চেষ্টা করছি। তোমার মনে নেই যখন বাবা অসুস্থ ছিলেন? আমি বলেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। এখনও কেউ এই আঙ্কেল সম্পর্কে আমার কথা শুনছে না। তাহলে তিনি মারা যাবেন, তিনি বাবার মতোই মারা যাবেন। মা, বাস। লক্ষ্মী ধীরে ধীরে চিৎকার করে উঠল। তার কণ্ঠে রাগ এবং ভালোবাসা দুটোই ছিল। সে তার মেয়েকে একটি শান্ত কোণে নিয়ে গেল, একটি বড় জানালার পাশে, যা নিচের সবুজ পার্কের দিকে তাকিয়েছিল। সে তার মেয়ের অশ্রুসিক্ত চোখের দিকে সরাসরি তাকানোর জন্য হাঁটু গেড়ে বসল। অনন্যা, সে এক গভীর শ্বাস নিল। তার কণ্ঠস্বর এখন খুব নরম হয়ে গিয়েছিল। আমি জানি যে তোমার বাবার কথা খুব মনে পড়ে। আমাদের দুজনেরই তাকে খুব মনে পড়ে। সে তার মেয়ের অশ্রু মুছে দিল। কিন্তু তুমি এটা ভাবতে পারো না যে প্রতিটি অসুস্থ ব্যক্তি বাবার মতোই। বাবার সাথে যা হয়েছিল তা একটি দুর্ভাগ্য ছিল, বুঝলি? সে আইসিইউ এর দিকে ইশারা করল, যেখানে ডাক্তাররা তখনও ভেতরে বাইরে ছুটছিল। দেখো, এরা দেশের সেরা ডাক্তার, পৃথিবীর সবচেয়ে ভালো ডাক্তার। তাদের কাছে মেশিন আছে, জ্ঞান আছে, তারা জানে তারা কি করছে, সোনা। অনন্যা কিছু বলল না, সে কেবল চুপ থাকল। তার মায়ের কথা খুব যুক্তিযুক্ত লাগছিল, কিন্তু তার হৃদয়ে অন্য কিছু বলছিল। সে কল্পনা করেনি, সে দেখেছিল, শুকেছিল, অনুভব করেছিল। কাচের জানালার ওপারে অনন্যা অসহায়ভাবে ডাক্তারদের আরও একটি দলকে প্রতিরক্ষামূলক পোশাক পরে ঘরে ছুটতে দেখল। সে ডাক্তার ভার্মাকেও দেখল, যিনি এখানকার প্রধান লাগছিলেন, আর একজন বিশেষজ্ঞের সাথে কথা বলতে বলতে বিভ্রান্তিতে মাথা নাড়ছিলেন। তারা কি সত্যি এত ভালো? অনন্যা নিজেকে জিজ্ঞাসা করল।
সে গুনল সম্ভবত ২০ জন বিখ্যাত ডাক্তার এবং অধ্যাপক সেই ঘরে এসে যেতে পেরেছেন, কিন্তু সবাই ভয় পেয়ে এবং উদ্বেগে লাগছিল। তাদের চোখ, তাদের মাথা নাড়ানো সবকিছু ঠিক সেই ডাক্তারদের মতোই ছিল যারা ৮ মাস আগে তার বাবাকে বাঁচাতে পারেননি। বড়রা সবসময় বলে যে তারা জানে তারা কি করছে, কিন্তু হয়তো কখনো কখনো তারা সত্যিই জানে না, এবং তাদের না জানার কারণে তার বাবা চলে গিয়েছিলেন। এখন হয়তো আরও একজন ব্যক্তি চলে যেতে চলেছে। সেই ছোট মেয়েটি সেখানে চুপচাপ এবং একা দাঁড়িয়েছিল, তার টেডি বিয়ারকে শক্ত করে ধরে, এই অনুভব করে যে সে এই পৃথিবীতে একা যে সত্যটা জানে। সেই রাতে অনন্যা প্রায় ঘুমায়নি। সে সেই ছোট ফোল্ডিং বিছানায় শুয়েছিল যা হাসপাতাল তার মা এবং তাকে ধার দিয়েছিল, কিন্তু তার মন শান্ত হতে পারছিল না। বাইরে মেশিনের আওয়াজ নিয়মিত প্রতিধ্বনিত হচ্ছিল, পায়ের আওয়াজ এখনও দ্রুত ছিল এবং লোকেদের ফিসফিসানি চলতে থাকল। সে জানত যে সে আর অপেক্ষা করতে পারে না। বড়রা ক্লান্ত হতে পারে, হার মানতে পারে, কিন্তু সে নয়। তার বাবা বাঁচতে পারেনি, সে বিক্রম সিংকে সেই একই ভাগ্যের মুখোমুখি হতে দিতে পারে না। পরের দিন সকালে যখন মুম্বাইয়ের কুয়াশা থেকে প্রথম কিরণও বেরোতে পারেনি, যখন পুরো হাসপাতাল এক দীর্ঘ ক্লান্তিকর রাতের পরও ক্লান্তিতে ডুবেছিল, অনন্যা একটি সাহসী সিদ্ধান্ত নিল। তার মা রাতের দীর্ঘ শিফটের পর যখন তন্দ্রাচ্ছন্ন ছিলেন, সেই সুযোগ নিয়ে সে পরিবারের প্রতীক্ষালয় থেকে বেরিয়ে গেল। তার হাতে একটি গাঢ় হলুদ রঙের ফাইল ছিল। এটি ছিল তার বাবা রমেশের সমস্ত মেডিকেল রেকর্ড, যা তার মা একটি স্মৃতিস্তম্ভের মতো যত্ন করে রাখতেন। তাকে এটি না জিজ্ঞাসা করেই নিতে হয়েছিল, কারণ সে জানত যে এটাই তার একমাত্র প্রমাণ। সে ডাক্তার ভার্মার অফিসে গেল। ঘরটি মেডিকেল নথিপত্র এবং কিছু অর্ধেক খাওয়া কফির কাপের স্তূপে ভরা ছিল। ডাক্তার ভার্মা সেখানে বসেছিলেন। তার মুখ একটানা ১৮ ঘণ্টা জেগে থাকার কারণে ক্লান্ত ছিল। তিনি সকালে তৃতীয়বারের মতো বিক্রম সিংহের রক্ত পরীক্ষার ফলাফল বারবার দেখছিলেন, এই আশায় যে তিনি এমন একটি ছোটখাটো বিবরণ খুঁজে পাবেন যা তিনি এবং তার সহযোগীরা উপেক্ষা করে গিয়েছিলেন। হঠাৎ একটি ছোট কিন্তু দৃঢ় কণ্ঠস্বর তার চিন্তার ক্রমকে ভেঙে দিল। ডাক্তার সাহেব, দয়া করে আমাকে আপনার সাথে একটু কথা বলতে দিন। আমাকে সত্যিই আপনার সাথে বিক্রম আঙ্কেলের রোগ সম্পর্কে কথা বলতে হবে। ডাক্তার ভার্মা কিছুটা বিরক্ত হয়ে মাথা তুললেন। তিনি নিচে তাকালেন এবং অনন্যাকে তার চেয়ারের ঠিক পাশে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তার কালো চোখ সরাসরি তাকে দেখছিল, এমন এক দৃষ্টিতে যাতে একটি অদ্ভুত সংকল্প ছিল যা ৭ বছরের মেয়ের জন্য খুব বেশি ছিল। বাচ্চা, তুমি এখানে কি করছো? তিনি ক্লান্ত কণ্ঠে কিছুটা কঠোরভাবে বললেন। আমি খুব ব্যস্ত, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট কোনো খেলার মাঠ নয়। কিন্তু অনন্যা একেবারেই ভয় পেল না। সে এক স্পষ্ট এবং পরিষ্কারভাবে উত্তর দিল, যার ফলে ডাক্তার অবাক হয়ে গেলেন। জি, আমার নাম অনন্যা। আমার মা এখানে রাতের শিফটে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী। সে আরও বলল, তার কণ্ঠে তাৎক্ষণিকতা ছিল। বিক্রম আঙ্কেল মারা যাবেন যদি আপনি আমার কথা না শোনেন। তিনি ঠিক তেমনই মারা যাবেন যেমন ৮ মাস আগে আমার বাবা মারা গিয়েছিলেন, এই একই রোগে। সেই ছোট মেয়ের কণ্ঠে কিছু একটা ছিল। যেভাবে সে তার বাবার মৃত্যু সম্পর্কে সরাসরি কোনো আবেগ ছাড়াই কথা বলল, তার নির্ভীক সরল দৃষ্টি ডাক্তার ভার্মাকে থামতে বাধ্য করল। অনেক দিনের বৃথা খোঁজার পরের হতাশা হঠাৎ তাকে সবচেয়ে অযৌক্তিক লাগা বিষয়গুলোর প্রতিও বেশি খোলা করে দিল। তিনি তার চেয়ার ঘুরিয়ে সেই ছোট মেয়েটিকে সরাসরি দেখলেন। তার কণ্ঠস্বর নরম হয়ে গিয়েছিল। অনন্যা, আমি প্রশংসা করি যে তুমি সাহায্য করতে চাও, এবং আমি তোমার বাবা সম্পর্কে শুনে খুব দুঃখিত। তিনি ধীরে ধীরে কিন্তু এখনও যুক্তিযুক্তভাবে বললেন, কিন্তু চিকিৎসা একটি খুব জটিল ক্ষেত্র। বিক্রম আঙ্কেলের চিকিৎসা করা ডাক্তাররা শীর্ষ বিশেষজ্ঞ। তাদের মানবদেহ বোঝার জন্য দশক ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তার জবাবে অনন্যা তর্ক করল না। সে কেবল চুপচাপ তার হাতে রাখা ফাইলটি খুলল। এটি ছিল তার বাবা রমেশের সমস্ত মেডিকেল রেকর্ড, যা হাসপাতালের চ্যারিটি ওয়ার্ডে ২ সপ্তাহের চিকিৎসার সময় তৈরি হয়েছিল। ডাক্তার ভার্মার ভ্রু কুঁচকে গেল। তিনি হাসপাতালের সরকারি মোহর চিনতে পারলেন। বাচ্চা, তুমি এই নথিগুলো কোথায় পেলে? রোগীর রেকর্ড গোপনীয় হয়। আমাকে এগুলো নিতে হয়েছিল কারণ কেউ আমাকে বিশ্বাস করছিল না। অনন্যা তাকে মাঝখানে থামিয়ে দিল। তার কণ্ঠস্বর হঠাৎ আরও শক্তিশালী হয়ে গেল। যখন আমার বাবা অসুস্থ ছিলেন তখন তার শরীর থেকে মিষ্টি বাদামের মতো গন্ধ আসত, ঠিক তেমনই যেমন এখন বিক্রম আঙ্কেলের ঘরে আসছে। দুজনেরই একই রকম শ্বাস নিতে কষ্ট হতে শুরু করল। তাদের ত্বকও একই রকম ফ্যাকাশে হয়ে গেল, এবং ডাক্তাররাও সব ধরনের টেস্ট করলেন কিন্তু রোগ নির্ণয় করতে পারলেন না। ডাক্তার ভার্মা চুপ হয়ে গেলেন। তিনি সামনের দিকে ঝুঁকিয়ে বসলেন।
একজন অভিজ্ঞ চিকিৎসা পেশাদারের কৌতূহল তার ভেতরে জেগে উঠল, যা নিয়মের সম্পর্কে তার উদ্বেগগুলোতে দমন করে দিল। অনন্যা, তিনি জিজ্ঞাসা করলেন, এবং এইবার তার কণ্ঠে সন্দেহ নয় বরং গভীর মনোযোগ ছিল, তুমি কি আমাকে সেই বাদামের গন্ধ সম্পর্কে আরও বিস্তারিত বলতে পারো? অনন্যার মুখ আশায় ঝলসে উঠল। অবশেষে একজন প্রাপ্তবয়স্ক তাকে তাড়িয়ে দেওয়ার পরিবর্তে তার কাছ থেকে বিবরণ জিজ্ঞাসা করলেন। জি, এটা সাধারণ বাদামের গন্ধের মতো নয়, সে স্পষ্টভাবে ব্যাখ্যা করল। এটা মিষ্টি, কিন্তু এতে কিছুটা তেতো ভাবও আছে, এবং এটা দিন দিন তীব্র হতে থাকে। বাবার ঘরে শেষ দিনগুলোতে গন্ধ এত তীব্র হয়ে গিয়েছিল যে কিছুক্ষণ সেখানে থাকলে আমার মাথা ঘোরার মতো লাগত। বিক্রম আঙ্কেলের ঘরে এখন ঠিক তেমনই গন্ধ আছে, এবং এটাও বাবার মতোই তীব্র হচ্ছে। ডাক্তার ভার্মা এখনও সেই মূল্যবান তথ্য হজম করতে পারেননি যে হঠাৎ আইসিইউ থেকে অ্যালার্মের ঘণ্টা বেজে উঠল। বিক্রম সিং আবার গুরুতর অবস্থায় ছিলেন। তিনি উঠলেন এবং জরুরি কক্ষের দিকে দৌড়ালেন। কিন্তু যেই তিনি দৌড়ালেন, অনন্যার সঠিক বিবরণ তার মনে প্রতিধ্বনিত হতে থাকল। মিষ্টি কিন্তু তেতো বাদামের গন্ধ, বাড়তে থাকা গন্ধ, অজ্ঞাত কারণে শ্বাসযন্ত্রের ব্যর্থতা। অনেক আগের একটি ভুলে যাওয়া স্মৃতি ছাত্রজীবনের টক্সিকোলজির ওপর একটি বক্তৃতা থেকে হঠাৎ বিপজ্জনকভাবে স্পষ্ট হয়ে গেল। তেতো বাদামের গন্ধ, এটি একটি অত্যন্ত বিপজ্জনক ধরনের বিষক্রিয়ার ক্লাসিক অব্যর্থ ইঙ্গিত ছিল। এক ধরনের বিষ যা সাধারণ রক্ত পরীক্ষা দিয়ে নির্ণয় করা খুব কঠিন ছিল। এক ভয়ানক সত্য উন্মোচিত হল, কোটি কোটি টাকার মেশিন দিয়ে নয়, বরং একটি 7 বছরের মেয়ের স্মৃতি থেকে। ডাক্তার ভার্মা দরজা খুললেন এবং একটি ঝড়ের মতো ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিইউয়ে প্রবেশ করলেন। ভেতরের দৃশ্য কোনো যুদ্ধক্ষেত্রের চেয়ে কম ছিল না। মেডিকেল টিম পাগলের মতো কাজ করছিল, তাড়াহুড়োয় হার্ট মনিটর থেকে তীক্ষ্ণ ঘণ্টাগুলো বাজে বাজছিল। বিক্রম সিংয়ের হৃৎস্পন্দন 140-এর বিপজ্জনক স্তরে পৌঁছে গিয়েছিল। স্নায়ু সংক্রান্ত প্রতিক্রিয়া খুব দ্রুত খারাপ হচ্ছিল। এক যুব ডাক্তার উত্তেজনাপূর্ণ স্বরে খবর দিল। চোখের মণি আলোর প্রতি খুব ধীরে প্রতিক্রিয়া দেখাচ্ছিল। প্রায় সব রিফ্লেক্স শেষ হয়ে গিয়েছিল। সর্বোচ্চ অক্সিজেন দেওয়া সত্ত্বেও ত্বকের রং আরও খারাপ হচ্ছিল। পুরো দল সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল যে মৃত্যু এখনও জিতছে। ঘরে ঢুকতেই এক তীব্র গন্ধ ডক্টর ভার্মার নাকে ঢুকল। সেই মিষ্টি তিক্ত বাদামের গন্ধ, যার বর্ণনা অনন্যা দিয়েছিল, এখন আগের চেয়ে আরও তীব্র ছিল, প্রায় ঘরের বন্ধ জায়গাটিকে পুরোপুরি ঢেকে দিচ্ছিল। সেই ছোট মেয়েটির কথা তার কানে এক ভীতিকর স্পষ্টতার সাথে বাজছিল। এই বিশৃঙ্খলার মধ্যে তিনি হঠাৎ একটি এমন আদেশ দিলেন যা সকলকে হতবাক করে দিল। সবাই এক কদম পিছে হটো। তার কণ্ঠস্বরে কর্তৃত্বপূর্ণভাবে বাজল, যা বিশৃঙ্খলা ভেঙে দিল। ডক্টর ভার্মা, আপনি কি করছেন? আমরা ওকে হারাচ্ছি। দিল্লির হাসপাতালের মহিলা ডাক্তার প্রতিবাদ করলেন। তার হাত এখনও ভেন্টিলেটরের নিয়ন্ত্রণ থেকে সরেনি। সর্বাধিক সাহায্য সত্ত্বেও অক্সিজেনের মাত্রা কমছে। যদি আমরা ওকে এক্ষুনি ইন্টুবেট না করি তবে। বাদামের গন্ধ, ডক্টর ভার্মা মাঝখানে বাধা দিলেন। তার চোখ তার সহকর্মীদের দিকে ঘুরল। কেউ কি খেয়াল করেছেন এই গন্ধটা কতটা তীব্র হয়ে গেছে? এটা জীবাণুনাশক বা ফুল থেকে আসছে না। দলটি একে অপরের দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো। যুব ডাক্তারটি ধীরে ধীরে মাথা নাড়াল। তার মুখের ভাব বিভ্রান্তি থেকে তীব্র উদ্বেগে পরিণত হল। হ্যাঁ স্যার, গতকাল আমি নার্সদের সাথে এই গন্ধটা নিয়ে কথা বলেছিলাম। আমার মনে হয়েছিল এটা হাসপাতালের কোনো নতুন এয়ার ফ্রেশনার, কিন্তু এটা সত্যি যে এটা দিন দিন তীব্র হচ্ছে। এখন এটা প্রায় বমি ভাব সৃষ্টি করে। ডক্টর ভার্মার হৃৎপিণ্ড ধরফর করে উঠল যখন একটি মারাত্মক ধাঁধার টুকরোগুলি একে অপরের সাথে পুরোপুরি মিলতে শুরু করল। তিনি একজন নার্সের দিকে ঘুরে একটি চূড়ান্ত আদেশ দিলেন। ল্যাবরেটরি থেকে সায়ানাইডের জন্য অবিলম্বে রক্ত পরীক্ষার অনুরোধ করুন। তাদের স্পষ্টভাবে জানান যে এটি সাধারণ টক্সিকোলজি প্যানেল নয় যা আমরা করি, বরং একটি নির্দিষ্ট হাইড্রোজেন সায়ানাইড পরিমাণগত পরীক্ষা। সায়ানাইড? সেই মহিলা ডাক্তার হতবাক হয়ে গেলেন। তার হাত কন্ট্রোল প্যানেলে জমে গেল। ডক্টর ভার্মা, আমরা প্রতিদিন ব্যাপক টক্সিকোলজি প্যানেল চালাচ্ছি। বিষক্রিয়ার কোনো চিহ্ন নেই এবং অবশ্যই সায়ানাইড সম্পর্কিত কিছু নেই। স্ট্যান্ডার্ড স্ক্রিনিং পরীক্ষাগুলি প্রায়শই সায়ানাইডকে এড়িয়ে যায়, বিশেষ করে যখন এটিকে কয়েক দিন ধরে ছোট কিন্তু বারংবার ডোজে শরীরে প্রবেশ করানো হয়। ডক্টর ভার্মা দ্রুত ব্যাখ্যা করলেন। বহু বছরের চিকিৎসা জ্ঞান বেরিয়ে এলো। মিষ্টি বাদামের গন্ধ হাইড্রোজেন সায়ানাইড বিষক্রিয়ার ক্লাসিক লক্ষণ। অক্সিজেন সরবরাহ সত্ত্বেও শ্বাসযন্ত্রের ব্যর্থতার অবনতি, অজানা কারণে পুরো শরীরে দুর্বলতা এবং সেই নীল ধূসর ত্বকও সব ক্লাসিক লক্ষণের সাথে মিলে যায়।
বাইরে করিডরে অনন্যা ঠান্ডা কাচে নিজের মুখ চেপে শ্বাস ধরে প্রতিটি ঘটনা দেখছিল। তার মা লক্ষ্মী তার মেয়েকে খুঁজে নিয়েছিলেন এবং তাকে সেই ভয়ঙ্কর দৃশ্য থেকে দূরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। অনন্যা, ভেতরে চলো, মায়ের সাথে থেকো, দেখো না সোনা। কিন্তু অনন্যা চোখ সরাল না। সে ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বর আশা এবং কাঁপুনির মিশ্রণে ছিল। তার নিঃশ্বাস কাচের একটি অংশকে ঝাপসা করে দিল। মা, দেখো, অবশেষে তারা আমার কথা শুনেছেন। তারা সেই বিষের পরীক্ষা করতে চলেছেন যা বাবাকে মেরে ফেলেছে। তারা ওকে বাঁচিয়ে দেবেন। লক্ষ্মী থেমে গেলেন। তার মেয়ের কথাগুলো তার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করল। তিনি ঘরের ভেতরে দেখলেন এবং তারপর তার 7 বছরের মেয়ের দিকে তাকালেন। এটা কি হতে পারে? তার মেয়ে যা বলছিল তা কি কল্পনা ছিল না? ফলাফলের জন্য ৪৭ মিনিটের অপেক্ষা 1 শতাব্দীর মতো দীর্ঘ মনে হল। অবশেষে একজন নার্স পরীক্ষার ফলাফল নিয়ে দৌড়ে এলেন এবং ডক্টর ভার্মার সবচেয়ে খারাপ ভয় অকাট্য সংখ্যা দ্বারা নিশ্চিত হল। বিক্রম সিংয়ের রক্তে হাইড্রোজেন সায়ানাইডের মাত্রা ছিল মারাত্মকভাবে উচ্চ। এটি একটি বড় ডোজ ছিল না, বরং বহু দিন ধরে সতর্কতার সাথে গণনা করা একটি পদ্ধতিগত বিষক্রিয়া প্রক্রিয়ার ফলাফল ছিল, যাতে একটি প্রাকৃতিক অসুস্থতার বিভ্রম সৃষ্টি করা যায়। এটি একটি ইচ্ছাকৃত হত্যার প্রচেষ্টা, ডক্টর ভার্মা পুরো দলটিকে জানালেন। তার কণ্ঠস্বর কঠোর হয়ে উঠল। ফলাফলপত্র ধরে থাকা তার হাত ক্লান্তি ও ধাক্কায় সামান্য কাঁপছিল। কেউ ইচ্ছাকৃতভাবে গণনা করা ডোজে সায়ানাইড ব্যবহার করেছেন, হয়তো খাবার বা ওষুধের মাধ্যমে, সময়ের সাথে সাথে ধীর পতন তৈরি করার জন্য, যাতে চিকিৎসা সম্প্রদায়কে প্রতারিত করা যায়। 1 সেকেন্ডও নষ্ট না করে পুরো দলটি অবিলম্বে সায়ানাইড বিষক্রিয়ার জন্য জরুরি প্রোটোকল শুরু করল। তারা বিক্রম সিংকে উচ্চ ডোজ অক্সিজেন দিলেন, সোডিয়াম থায়োসালফেটের অন্তঃশিরা ইনজেকশন শুরু করলেন, যা একটি নির্দিষ্ট প্রতিষেধক, এবং তার অভ্যন্তরীণ অঙ্গগুলিকে রক্ষা করার জন্য অন্যান্য সহায়ক ব্যবস্থা নিলেন। বাইরে করিডোরে অনন্যা মিলসেতে বসে পড়ল। অশ্রু বৃষ্টির মতো ঝরতে লাগল। সে শক্তিশালী ছিল, দৃঢ় প্রতিজ্ঞা ছিল, সে লড়াই করেছিল, এবং এখন যখন আশার আলো দেখা গেল, সে নিজেকে দুর্বল হতে দিল। সে কাঁদতে লাগল, এমন একটি কান্না যাতে 8 মাস ধরে চাপা ব্যথা ছিল। বাবা, সে ফপাচ্ছে ফিসফিস করে বলল, আপনি বেঁচে থাকতে পারতেন যদি তারা আমার কথা শুনত, যদি তারা আপনার জন্য এই বিষের পরীক্ষা করত, তবে আপনাকে এভাবে একা মরতে হতো না। লক্ষ্মী তার মেয়ের পাশে হাঁটু গেড়ে বসলেন। তার হৃদয় যেন কেউ নিংড়ে দিচ্ছিল। এই মুহূর্ত পর্যন্ত তিনি সত্যিই সেই ব্যথা এবং সত্যের ভারী বোঝা অনুভব করলেন, যা তার ছোট মেয়ে এত দিন ধরে একা বহন করছিল। তিনি তার মেয়েকে আলিঙ্গন করলেন। অনন্যা, তুমি তাদের বাবার লক্ষণগুলো সম্পর্কে বলার চেষ্টা করেছিলে, তাই না সোনা? অদ্ভুত গন্ধটার ব্যাপারে, খাবারের তিতকুটে স্বাদটার ব্যাপারে। অনন্যা তার মায়ের বাহুতে মাথা নাড়াল। তার ছোট শরীর কাঁপছিল। ডাক্তাররা বলেছেন আমি কেবল একটি ছোট মেয়ে, আমি চিকিৎসা সম্পর্কে কিছু জানি না। তারা বলেছেন যে বাচ্চারা ভয় পেলে গল্প বানায়, কিন্তু আমি জানতাম যে কিছু ভুল হচ্ছে। মা, আমি জানতাম যে কেউ বাবাকে আঘাত করছে, কিন্তু আমি কাউকে আমার কথা বিশ্বাস করাতে পারছিলাম না। লক্ষ্মী তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। অনুশোচনা এবং তার মেয়ের প্রতি অসীম ভালোবাসার অশ্রু বইতে লাগল। প্রথমবারের মতো তিনি সত্যকে একটি পূর্বনির্ধারিত প্রাপ্তবয়স্কের চোখে নয়, বরং তার মেয়ের পরিষ্কার এবং সাহসী চোখে দেখলেন। 20 মিনিট পর ডক্টর ভার্মা আইসিইউ থেকে বাইরে এলেন। তার মুখে এখন আগের মতো তীব্র উত্তেজনা ছিল না, পরিবর্তে একটি সতর্ক স্বস্তি এবং গভীর সম্মান ছিল। গত 3 দিনে এই প্রথমবার ছিল যখন কেউ তার ক্লান্ত চোখে আসার এক সত্যিকারের ঝলক দেখতে পেল। তিনি তার সহকর্মী বা আইনি দলের দিকে গেলেন না, বরং সরাসরি অনন্যা এবং তার মায়ের কাছে গেলেন। তিনি ঠান্ডা মেঝেতে এক হাঁটু গেড়ে বসলেন, যাতে তার চোখ সেই ছোট মেয়েটির সমান্তরালে থাকে। অনন্যা, তিনি ধীরে ধীরে বললেন, তার কণ্ঠস্বর আন্তরিক এবং উষ্ণ ছিল। আজ রাতে তুমি বিক্রম আঙ্কেলের জীবন বাঁচিয়েছ। যদি তুমি আমাদের বাদামের গন্ধ এবং তোমার বাবার অসুস্থতার সাথে তার সম্পর্ক সম্পর্কে দৃঢ়ভাবে না জানাতে, তবে তিনি হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে বাঁচতেন না। তার রক্তে বিষের মাত্রা প্রায় মারাত্মক সীমায় পৌঁছে গিয়েছিল। অনন্যা ডাক্তারের দিকে তাকালো। তার চোখ এখনও লাল ছিল, কিন্তু তাতে একটি শান্তিদায়ক দ্যুতি ছিল। উনি কি সত্যি ঠিক হয়ে যাবেন? উনি প্রতিষেধক ওষুধে ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন,
তার গুরুত্বপূর্ণ লক্ষণগুলি স্থিতিশীল হতে শুরু করেছে। ডক্টর ভার্মা তাকে আশ্বাস দিলেন, কিন্তু তারপর তিনি যোগ করলেন, তার কণ্ঠস্বর গম্ভীর হয়ে গেল, তবে অনন্যা, এখন আমাদের কাছে একটি বড় এবং আরও বেশি বিপজ্জনক সমস্যা রয়েছে। কেউ একজন পরিশীলিত বিষ ব্যবহার করে পদ্ধতিগতভাবে মানুষকে মারার চেষ্টা করছে, এবং সেই ব্যক্তি স্পষ্টভাবেই এই হাসপাতালে সহজে আসা যাওয়া করতে পারে। যতক্ষণ না আমরা এটি খুঁজে বের করতে পারি যে সে কে, বিক্রম সিং এখনও বিপদে আছেন। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই যেন তাদের ডাকা হয়েছিল, করিডরের শেষে একজন মহিলা পুলিশের পোশাকে 2 পুলিশ অফিসারের সাথে আবির্ভূত হলেন। সায়ানাইড বিষক্রিয়ার ফলাফল নিশ্চিত হওয়ার সাথে সাথেই পুলিশ বাহিনী ডেকে আনা হয়েছিল। মুম্বাই ইন্টারন্যাশনাল হাসপাতাল, একটি জীবন বাঁচানোর জায়গা, এখন একটি গুরুতর হত্যার মামলার ঘটনাস্থল হয়ে গিয়েছিল। সেই মহিলা ইন্সপেক্টর কবিতা শর্মা ছিলেন, যিনি অপরাধ তদন্তে 12 বছরের অভিজ্ঞতা সহ একজন অভিজ্ঞ তদন্তকারী ছিলেন। কিন্তু তিনি কখনো এমন অদ্ভুত মামলা দেখেননি। একটি 7 বছরের মেয়ে একটি বিষক্রিয়ার মামলা সমাধান করেছিল, যেখানে বিশ্বের 20 জন শীর্ষ ডাক্তার হাত তুলে দিয়েছিলেন। ইন্সপেক্টর কবিতা অনন্যার সাথে একজন পুলিশ অফিসারের মতো করে যোগাযোগ করলেন না। তিনি মা এবং মেয়েকে হাসপাতালের একটি শান্ত মিটিং রুমে নিয়ে গেলেন। একটি আনুষ্ঠানিক চেয়ারে বসার পরিবর্তে তিনি অনন্যার সামনে মেঝেতে পা গুটিয়ে বসলেন, যাতে শিশুটি চাপ অনুভব না করে। অনন্যা, তিনি একটি বড় বোনের মতো কোমল স্বরে বললেন, আমি জানি এটা খুব ভীতিকর, কিন্তু আমি চাই তুমি আমাকে সেই সব কিছু বলো যা তোমার বাবার হাসপাতালে থাকার দিনগুলোর সম্পর্কে মনে আছে। সেটা সবচেয়ে ছোট তথ্য হলেও যা তোমার কাছে গুরুত্বহীন মনে হতে পারে। অনন্যা তার টেডি বিয়ারকে শক্ত করে ধরল এবং উদ্বেগ নিয়ে তার মায়ের দিকে তাকাল। লক্ষ্মী তার মেয়ের কাঁধে হাত রাখলেন এবং তাকে আশ্বাস দেওয়ার জন্য ধীরে ধীরে মাথা নাড়ালেন। যা ঘটেছিল তার পরে তার মেয়ের ওপর তার পূর্ণ বিশ্বাস ছিল। অনন্যা ধীরে ধীরে বলা শুরু করল। তার কণ্ঠস্বর নরম ছিল, কিন্তু প্রতিটি শব্দ খুব স্পষ্ট ছিল। সে সেই সব লোকদের সম্পর্কে বলল যারা তার বাবার সাথে দেখা করতে এসেছিল, যেমন নির্মাণ দলের তার বাবার সাথে কাজ করা আঙ্কেল বা একই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকা আন্টি যিনি তার জন্য জুস এনেছিলেন। তারপর সে হঠাৎ থেমে গেল, তার মুখে একটি অদ্ভুত ভাব এলো। কি হলো সোনা? লক্ষ্মী ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তার মেয়ের চুলে হাত বুলিয়ে দিতে দিতে। জি, একজন নার্স ছিল, অনন্যা ধীরে ধীরে বলল। একজন নার্স যাকে আমি আগে কখনো দেখিনি। সে অন্য নার্সদের মতো ছিল না। সে কেবল দেখা করার সময় আসত। কখনো তখন আসত না যখন নার্সরা ওষুধ দিতে বা চেক আপ করতে আসত। সে আমার সাথে খুব ভালো ছিল, আমাকে ক্যান্ডি এবং কালারিং বুক দিত। কিন্তু সে তার হাত দিয়ে বাবার আইভি ব্যাগ অ্যাডজাস্ট করতে অনেক সময় কাটাত এবং বাবার জন্য বিশেষ পানীয় আনত, যা সে বলেছিল যে তাকে ভালো অনুভব করতে সাহায্য করবে। ইন্সপেক্টর কবিতা সামনের দিকে ঝুঁকলেন, একটি শব্দও বাদ দিলেন না। তুমি কি আমাকে বলতে পারো যে সেই নার্সটি কেমন দেখতে ছিল? অনন্যা আরও ভালোভাবে মনে করার চেষ্টা করার জন্য তার চোখ বন্ধ করল। জি, তার সোনালি চুল ছিল পনিটেইলে বাঁধা, তিনি লাল ফ্রেমের চশমা পরেছিলেন, তিনি লম্বা এবং রোগা ছিলেন এবং তার শরীর থেকে সবসময় হাসপাতালের নিচের ফার্মেসির মতো পারফিউমের গন্ধ আসত। অনন্যার এও মনে ছিল যে সে তার নাম কেনি বলেছিল, কিন্তু সে কখনো তার নামের ট্যাগ দেখেনি। লক্ষ্মীর মুখ হঠাৎ সাদা হয়ে গেল। অনন্যা, তুমি আমাকে এই বিশেষ নার্স সম্পর্কে আগে কেন বলনি? কারণ সে বলেছিল যে এটা আমাদের দুজনের গোপন কথা। অনন্যা সরলভাবে উত্তর দিল। সে বলেছিল যে কিছু রোগীর বিশেষ অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়, যা অন্য নার্সরা জানে না। সে আমাকে সতর্ক করে দিয়েছিল যে আমি তার আসার কথা কাউকে না বলি, কারণ সে ভয় পেয়েছিল যে এতে অন্য নার্সরা দুঃখ পাবে। একটি শিহরণ ইন্সপেক্টর কবিতার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। একজন রহস্যময় নার্স, যার কোনো নামের ট্যাগ ছিল না, অনুমোদিত চিকিৎসা করছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে একটি শিশুকে গোপন রাখতে পরিচালনা করছিল। এটি ছিল একজন শিকারীর ক্লাসিক আচরণ, হত্যার অপরাধের জন্য একটি নিখুঁত আবরণ তৈরি করার একটি সম্পূর্ণ পরিকল্পিত পরিকল্পনা। অনন্যার নিষ্পাপ ব্যাখ্যা একটি চতুর এবং নিষ্ঠুর ষড়যন্ত্রের পর্দাভাস করে দিল। সেই মেয়েটি কেবল একজন সাক্ষী ছিল না, সে একাই ছিল যে শয়তানের মুখ দেখেছিল যখন সে একজন দেবদূতের ছদ্মবেশ ধারণ করছিল। মিটিং রুমে বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। রহস্যময় নার্স সম্পর্কে অন্যান্যার নিষ্পাপ কথাগুলো সেখানে উপস্থিত সকলের ওপর গভীর প্রভাব ফেলল। একজন অপরিচিত যে একজন স্বাস্থ্যকর্মীর ছদ্মবেশ ধারণ করছিল, ইচ্ছাকৃতভাবে রোগীদের সাথে যোগাযোগ করছিল এবং নিজের কার্যকলাপ লুকাতে একটি শিশুকে পরিচালনা করছিল।
এটি এখন কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটি ছিল একটি পরিকল্পনা যার প্রতিটি খুঁটিনাটি গণনা করা হয়েছিল। ইন্সপেক্টর কবিতা তার কণ্ঠস্বরকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করলেন। তিনি জানতেন যে এই সময় প্রাপ্তবয়স্কদের কোনো রকম আতঙ্ক সেই ছোট মেয়েটিকে ভয় পাইয়ে দিতে পারে। তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তার কণ্ঠস্বর কত কোমল ছিল যেন তিনি একটি ছোট বোনের সাথে কথা বলছেন। অন্যান্যা, এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি কি মনে করার চেষ্টা করতে পারো যে বিক্রম আঙ্কেলের হাসপাতালে থাকার সময় তুমি এই মহিলাকে হাসপাতালের অন্য কোথাও দেখেছিলে? অন্যান্যা এক মুহূর্তের জন্য চুপ থাকল। সে ছাদের দিকে তাকাল। তার বড় গোল চোখ পিটপিট করছিল। সে তার স্মৃতিতে প্রতিটি চিত্র খুঁজে বের করার চেষ্টা করছিল এবং তারপর তার চোখ হঠাৎ বড় হয়ে গেল। ভয় থেকে নয়, বরং একটি ভয়ানক উপলব্ধি থেকে, যা এইমাত্র ঝলসে উঠেছিল। হ্যাঁ, সে দৃঢ়তার সাথে বলল, গতকাল যখন মা আমাকে টানছিলেন, যখন আমি হেড নার্সের সাথে বাদামের গন্ধ নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম, তখন আমি ওকে দেখেছিলাম। অন্যান্যা বাইরের করিডরের দিকে ইশারা করল। সে বিক্রম আঙ্কেলের ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এইবার সে নার্সের পোশাক পরেনি, সে সাধারণ কাপড় পরেছিল, কিন্তু আমি নিশ্চিত যে সে ওটাই ছিল। আমি এখনও তার লাল ফ্রেমের চশমা এবং সোনালি পনিটেলকে চিনেছিলাম। ঘর একটি মারাত্মক নীরবতায় ডুবে গেল। অন্যান্যার দাবি একটি ভয়ঙ্কর অপরাধের চিত্রটি সম্পূর্ণ করার জন্য শেষ টুকরোর মতো কাজ করল, যা ৮ মাস আগে অন্যান্যার বাবাকে মেরেছিল। সে এখন ফিরে এসেছিল, আরেকটি লক্ষ্যকে নিশানা করছিল, এবং সে খুব কাছাকাছি ছিল। অবিলম্বে ইন্সপেক্টর কবিতা পুরো ফোর্সকে সক্রিয় করে দিলেন। হাসপাতালের নিরাপত্তা কক্ষকে একটি অস্থায়ী কমান্ড সেন্টারে রূপান্তরিত করা হল। পুলিশ বিভাগের একজন বিশেষজ্ঞ স্কেচ আর্টিস্টকে ডাকা হল। অন্যান্যা ভয় পাওয়ার পরিবর্তে খুব সহযোগী প্রমাণিত হল। সে ধৈর্য সহকারে শিল্পীর পাশে বসল এবং সেই রহস্যময় নার্স ক্যানি সম্পর্কে প্রতিটি বিবরণ বর্ণনা করল, যা তার মনে ছিল। জি, তার বাঁ হাতে, এখানে। অন্যান্যা তার বুড়ো আঙুল এবং তর্জনীর মধ্যে তার হাতের পিছনের দিকে ইশারা করল। একটি ছোট চিহ্ন আছে, এবং যখন সে হাসত তখন তার একটি সামনের দাঁত একটু বাঁকা ছিল। সে এও মনে করল যে সে সবসময় একটি বড় কালো হ্যান্ডব্যাগ রাখত, যাতে রূপালি তালা ছিল। শিল্পী স্কেচ আঁকতে গিয়ে অবাক হয়ে গেলেন। এই 7 বছরের মেয়েটির স্মৃতিশক্তি অবিশ্বাস্যভাবে দ্রুত এবং বিস্তারিত ছিল। কাগজে প্রতিটি রেখা এমন একজন মহিলার ছবি তৈরি করছিল, যার বাহ্যিক রূপ বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু যার পেছনে একটি বরফের মতো হৃদয় লুকিয়েছিল। এদিকে অন্যান্য তদন্তকারীরা একটি বিশাল তথ্য ভাণ্ডারের মুখোমুখি হচ্ছিল। হাসপাতালের শত শত নিরাপত্তা ক্যামেরার মাসের রেকর্ডিং, সাথে কর্মীদের রেকর্ড এবং ভিজিটার লগের স্তূপ। ডক্টর ভার্মা সেই সমস্ত লোকদের একটি বিস্তারিত তালিকাও সরবরাহ করলেন, যারা গত 3 দিনে বিক্রম সিংয়ের ঘরে এসেছিলেন। ডাক্তার, নার্স, বিশেষজ্ঞ থেকে শুরু করে পরিষ্কার কর্মী এবং এমনকি ফুল ও চিঠি বিতরণকারী স্বেচ্ছাবকদের পর্যন্ত। এতে একটি খুব অস্বাভাবিক বিষয় আছে। ইন্সপেক্টর কবিতা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বোঝালেন যখন তিনি মামলার সরাসরি নির্দেশনা দেওয়ার জন্য পৌঁছালেন। আমরা বিক্রম সিংয়ের ঘরে প্রবেশকারী সমস্ত অফিসিয়াল হাসপাতাল কর্মীদের পরিচয় যাচাই করেছি, কিন্তু করিডরে নিরাপত্তা ক্যামেরা গত 3 দিনে অন্তত 6 বার রেকর্ড করেছে যে একজন ব্যক্তি মেডিকেল পোশাকে তার ঘরে ঠিক শিফট পরিবর্তনের সময় গিয়েছিল। তিনি কম্পিউটার স্ক্রিনের দিকে ইশারা করলেন। এটি সেই সময় যখন পুরানো এবং নতুন শিফটের নার্সরা কাজ হস্তান্তরে ব্যস্ত থাকে এবং কম মনোযোগ দেয়। এই ব্যক্তি সব সময় মাস্ক, সার্জিক্যাল ক্যাপ পরে থাকে এবং হাঁটার সময় মাথা নিচু করে রাখে, যা চেনা এড়ানোর জন্য একটি খুব পেশাদার পদ্ধতি। দল তাদের অনুসন্ধানের পরিধি বাড়াতে শুরু করল। তারা শুধু বিক্রম সিং বা অন্যান্যার বাবার নথিগুলি আবার দেখল না, বরং হাসপাতালের অতীতের ঘটনাগুলিরও পর্যালোচনা শুরু করল। এবং তারপর ঠান্ডা নথিপত্রের পাতা থেকে একটি ভয়ঙ্কর প্যাটার্ন ধীরে ধীরে সামনে এলো। গত 2 বছরের মধ্যে মুম্বাই ইন্টারন্যাশনাল হাসপাতালে অজানা কারণে হওয়া মৃত্যুর সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি ছিল। শিকার সবাই ছিল সেই রোগী যাদের সাধারণ সার্জারি বা চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠার কথা ছিল। এই সমস্ত মৃত্যু সন্ধ্যার শিফটে বা সপ্তাহান্তে হয়েছে, যখন হাসপাতালে চিকিৎসাকর্মীর সংখ্যা সবচেয়ে কম থাকত। সমস্ত শিকার সুবিধাবঞ্চিত পটভূমির মানুষ ছিল, গরিব শ্রমিক যাদের দ্বিতীয় চিকিৎসা মতামত চাওয়ার বা হাসপাতালে চিকিৎসা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সম্ভাবনা কম থাকত। এবং সবচেয়ে ভয়ঙ্কর সাধারণ বিষয়টি হল, এই সমস্ত ঘটনা সেই কক্ষগুলিতে হয়েছিল যেখানে নিরাপত্তা ক্যামেরারা একজন অজ্ঞাত মেডিকেল পোশাক পরা ব্যক্তিকে ঠিক শিফট পরিবর্তনের সময় আসতে দেখিয়েছিল। অপরাধের ছবিটি এখন অনেক বড় হয়ে গিয়েছিল।
অনন্যা কেবল একটি বিষক্রিয়ার ঘটনার একমাত্র সাক্ষী ছিল না, সে একজন সিরিয়াল কিলারের মুখ দেখা একমাত্র ব্যক্তি হতে পারত। একটি দুষ্টু শয়তান যে বছরের পর বছর ধরে একটি নামী হাসপাতালের হৃদয়ে কাজ করছিল এবং কেউ জানত না। পুরো হাসপাতালের নিরাপত্তা এবং হয়তো সেই মৃত আত্মাদের জন্য ন্যায় বিচার এখন একটি 7 বছরের মেয়ের ছোট কাঁধের ওপর ছিল। হাসপাতালের নিরাপত্তা কক্ষে, যা এখন একটি অস্থায়ী কমান্ড সেন্টারে পরিণত হয়েছিল, উত্তেজনা এতটাই বেশি ছিল যে তাকে ছুরি দিয়ে কাটা যেত। ডক্টর ভার্মা উদ্বিগ্ন মুখে এদিক ওদিক পায়চারি করছিলেন। তিনি ইন্সপেক্টর কবিতার দিকে তাকিয়ে বললেন, ইন্সপেক্টর, আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা আছে। বিক্রম সিংহের অবস্থা স্থিতিশীল হয়েছে, কিন্তু অপরাধী জানে না যে আমরা বিষ শনাক্ত করেছি। যদি সে এখনও মনে করে যে সে একটি রহস্যময় রোগে ধীরে ধীরে মারা যাচ্ছে, তবে খুব সম্ভবত সে কাজ শেষ করার জন্য আবার আসবে। ইন্সপেক্টর কবিতা তাকে দেখলেন। তার তীক্ষ্ণ চোখে একটি ঠান্ডা দৃঢ় সংকল্পের দ্যুতি ছিল। তিনি দৃঢ়তার সাথে উত্তর দিলেন, ডক্টর ভার্মা, আমি ঠিক এটাই আশা করছি। একটি সাহসী এবং ঝুঁকিপূর্ণ পরিকল্পনা তৈরি করা হল। হাসপাতাল কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতায় তারা পুরো ভিআইপি এলাকাটিকে একটি বড় মঞ্চে রূপান্তরিত করবেন এবং বিক্রম সিংহের জীবনকেই টোপ হিসেবে ব্যবহার করবেন। হাসপাতাল সরকারি ঘোষণা জারি করতে থাকবে, যেখানে কোটিপতির অবস্থা এখনও গুরুতর এবং অজানা কারণের বলে জানানো হবে, কিন্তু ভেতরে একটি ঘন নজরদারি নেটওয়ার্ক গোপনে বিছানো হবে। এই এলাকায় আসা যাওয়া করা প্রতিটি ব্যক্তির ওপর একাধিক লুকানো ক্যামেরা এবং সাদা পোশাকের পুলিশ কর্মীদের মাধ্যমে নজর রাখা হবে। এই নজরদারি কৌশল তৈরি করতে অনন্যা অপ্রত্যাশিতভাবে একজন খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টা হয়ে উঠল। ইন্সপেক্টর কবিতা সেই ছোট মেয়েটির পর্যবেক্ষণ এবং মনে রাখার ক্ষমতা দেখে খুব অবাক হয়েছিলেন। সে প্রায়ই সন্ধ্যায় দেখা করার সময় আসত, অনন্যা পুলিশ কর্মকর্তাদের বোঝাল। সে বলেছিল যে সেই সময়ে রোগীদের পরিবারের অনেক লোক আসা যাওয়া করে এবং শব্দ হয়। এতে তার জন্য তার বিশেষ কাজের জন্য ভিড়ের মধ্যে মিশে যাওয়া সহজ হবে এবং অন্য নার্সদেরও নজর পড়বে না। সেই ছোট মেয়েটির কথা পুলিশকে অপরাধীর সবচেয়ে দায়রা ছলি জদকার ভস্পুৎপাতে সাহায্য করল, সম্ভাব্য কার্যকলাপের সময় নির্ধারণ করতে সাহায্য করল। ফাঁদটি সন্ধ্যার শিফটের সময় পাতা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো, সেই সময় যখন হাসপাতালে সাধারণত কম কর্মী থাকে এবং অপরিচিতের জন্য ধরা না পড়ে ঘোরাঘুরি করার আরও বেশি সুযোগ থাকে। রাত নামার সাথে সাথে মঞ্চ প্রস্তুত হতে লাগল। কিছু পুলিশ কর্মী রোগীর আত্মীয়দের ছদ্মবেশে উদ্বিগ্নজনক মুখের সাথে অপেক্ষা এলাকার বেঞ্চে বসে পড়ল, কখনো কখনো উঠে পায়চারি করতে লাগল। অন্য কয়েকজন রক্ষণাবেক্ষণ কর্মীদের পোশাকে সরঞ্জামে ট্রলি ঠেলতে ঠেলতে করিডোরে বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা পরীক্ষা করার ভান করছিল। পুরো ভিআইপি এলাকা, যা সাধারণত জমকালো এবং শান্ত থাকে, এখন চুপচাপ একটি ফাঁদে পরিণত হয়েছিল। কেবল বড় মাছের নিজেই ফাঁস হবার অপেক্ষা করছিল। ঠিক 7:43 নজরদারি কক্ষের ডজনখানেক ক্যামেরা স্ক্রিনের মধ্যে একটিতে একটি ছোট বিন্দু দেখা গেল। মেডিকেল পোশাকে একজন ব্যক্তি মাস্ক এবং সার্জিক্যাল ক্যাপ পরা অবস্থায় পার্কিং গ্যারেজের কাছের অভ্যন্তরীণ পথ থেকে এইমাত্র প্রবেশ করেছিল। এই ব্যক্তি করিডোর দিয়ে আত্মবিশ্বাসের সাথে এবং পেশাদারভাবে হেঁটে যাচ্ছিল। কখনো কখনো অন্য মেডিকেল স্টাফদের মাথা নেড়ে অভিবাদনও করছিল। তার হাতে একটি ছোট কালো মেডিকেল ব্যাগ ছিল। এই তো সে, ইন্সপেক্টর কবিতা ফিসফিস করে বললেন। তার চোখ স্ক্রিন থেকে সরালো না। যদিও ছবিটি খুব স্পষ্ট ছিল না, তবে উচ্চতা এবং কাঠামো অন্যান্য দ্বারা বর্ণিত স্কেচের সাথে মিলে যাচ্ছিল। যখন ক্যামেরা তার পিছন পিছন গেল, এক মুহূর্তের জন্য করিডোরের আলোতে একটি লাল রঙের আভা প্রতিফলিত হল। লাল ফ্রেমে চশমা। এখন আর কোনো সন্দেহ ছিল না। সন্দেহভাজন সোজা বিক্রম সিংহের কক্ষের দিকে এগিয়ে যাচ্ছিল। বাছা সময়টি এর চেয়ে ভালো হতে পারত না। ঠিক সেই সময় যখন নার্সরা শিফট পরিবর্তন করছিল। এটি সেই সোনালী মুহূর্ত ছিল যখন মেডিকেল স্টাফদের মনোযোগ সবচেয়ে বেশি বণ্টিত থাকত, ফলে একটি মারাত্মক নিরাপত্তা ত্রুটি তৈরি হচ্ছিল। অপরাধী আত্মবিশ্বাসী ছিল যে সে একটি অসহায় শিকারের কাছে একটি অরক্ষিত কক্ষে যাচ্ছে, কিন্তু সে জানত না যে সেই কক্ষের ভেতরে বিক্রম সিং সম্পূর্ণ সজাগ ছিলেন এবং 24 ঘণ্টা পুলিশের নিরাপত্তায় ছিলেন। সেই ব্যক্তি কক্ষের দরজার সামনে থামল। স্ক্রিনের মাধ্যমে ইন্সপেক্টর কবিতা দেখতে পারছিলেন যে তার গ্লাভস পরা হাত ধীরে ধীরে দরজার হাতলের দিকে বাড়ছে। কমান্ড রুমের সকলের হৃৎস্পন্দন থেমে গেল। যে মুহূর্তে সন্দেহভাজনের আঙুল দরজাকে স্পর্শ করতে যাচ্ছিল, ইন্সপেক্টর কবিতা তার ওয়াকিটকি মুখের কাছে এনে একটি তীক্ষ্ণ এবং দৃঢ় কণ্ঠে বললেন, অ্যাকশন। প্রায় সাথে সাথেই শান্ত করিডর হঠাৎ ফেটে পড়ল।
বিষণ্ণভাবে বসে থাকা রোগীর আত্মীয়রা হঠাৎ উঠে দাঁড়াল। রক্ষণাবেক্ষণ কর্মীরা তাদের ট্রলি একপাশে ছুঁড়ে ফেলল। আশেপাশের কক্ষগুলির দরজা একসাথে খুলে গেল। এক মুহূর্তে সন্দেহভাজনকে সব দিক থেকে পুলিশ কর্মীরা ঘিরে ফেলল। পুলিশ, নড়বেন না! একটি তীব্র কণ্ঠস্বর বাজল, যা হাসপাতালের নীরবতা ভেঙে দিল। হাত ওপরে তুলুন। ফাঁদ পাতা হয়ে গিয়েছিল। দুষ্ট শয়তানটি অবশেষে আলোতে এসে গিয়েছিল, কিন্তু কেউ জানত না যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি এখনও বাকি ছিল। পুলিশ দলের প্রত্যাশার বিপরীতে সন্দেহভাজন আত্মসমর্পণ করল না। আদেশ শোনামাত্র সেই ব্যক্তি হঠাৎ একটি আহত চিতাবাঘের মতো দ্রুত ঘুরে করিডরের শেষে জরুরি বহির্গমনের দিকে দৌড়াল। দাঁড়াও, পালাবে না! ইন্সপেক্টর কবিতা চিৎকার করে উঠলেন, দলের নেতৃত্ব দিয়ে ধাওয়া করলেন। হাসপাতালের ঠান্ডা কংক্রিটের সিঁড়িতে একটি শ্বাসরুদ্ধকর তাড়া শুরু হল। পলায়নকারী এবং পুলিশ দলের দ্রুত পায়ের শব্দ বন্ধ জায়গায় প্রতিধ্বনিত হচ্ছিল, হতাশা এবং তারার একটি সিম্ফনি তৈরি করছিল। সন্দেহভাজন হাসপাতালের বিন্যাসের সাথে খুব পরিচিত বলে মনে হচ্ছিল। প্রতিটি মোড়, প্রতিটি পথ গণনা করা, কিন্তু হাতে ভারী মেডিকেল ব্যাগটি তার গতিকে কমিয়ে দিয়েছিল। তারা 7 তলা পর্যন্ত চলল, জমককালো ভিআইপি উইং থেকে নিচের বেসমেন্ট পর্যন্ত। দাঁড়াও, পালানোর কোনো পথ নেই! ইন্সপেক্টর কবিতা চিৎকার করে উঠলেন যখন তারা নিচ তলার কাছে পৌঁছাল। পুরো হাসপাতাল সিল করে দেওয়া হয়েছে। যেমন তিনি বলেছিলেন, যখন সন্দেহভাজন নিচতলার দরজা খুলল, তাকে থামতে হল। সমস্ত বহির্গমন অন্যান্য পুলিশ কর্মকর্তারা বন্ধ করে রেখেছিলেন। তারা একটি কোণে আটকে গিয়েছিল। সেই ব্যক্তি ধীরে ধীরে ঘুরলেন এবং ইন্সপেক্টর কবিতা ও তার দলের মুখোমুখি হলেন। এখন আতঙ্কের পরিবর্তে একটি অদ্ভুত শান্তি ছিল। ধীর, ইচ্ছাকৃত নড়াচড়ার সাথে তিনি তার মুখ ঢাকা সার্জিক্যাল ক্যাপ এবং মেডিকেল মাস্ক সরালেন। এক মুহূর্তের জন্য পুরো পুলিশ দল শ্বাস চেপে ধরল। যে মুখটি সামনে এলো তা কোনো অচেনা খুনির নয়, বরং এই হাসপাতালের একটি খুব পরিচিত, সম্মানিত মুখ ছিল। তিনি ছিলেন ডক্টর নেহা, একজন প্রতিভাবান অ্যানেস্থেসিওলজিস্ট যিনি এখানে 6 বছর ধরে কাজ করছিলেন। ইন্সপেক্টর কবিতা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি তদন্তের সময় ডক্টর নেহাকে 2 বার সরাসরি জিজ্ঞাসাবাদ করেছিলেন। তিনি খুব সহযোগী এবং পেশাদার মনে হয়েছিলেন, এমনকি বিক্রম সিংহের রহস্যময় অসুস্থতা সম্পর্কে কিছু সহায়ক চিকিৎসা তত্ত্বও দিয়েছিলেন। কেউ ভাবতেও পারেনি যে নেকড়ে ভেড়ার পালেই লুকিয়ে থাকবে। অপরাধী সেই ছিল যার ওপর তারা ভরসা করেছিল। তোমরা জানো না যে তোমরা এইমাত্র কি করেছ, ডক্টর নেহা বললেন। তার কণ্ঠে একটি ঠান্ডা শান্তি ছিল। তার হাত তখনও মেডিকেল ব্যাগের ওপর ছিল। বিক্রম সিং কোনো নিরীহ কোটিপতি নয়, সে আমার ভাইয়ের মৃত্যুর কারণ। তুমি কি বলছো ডক্টর নেহা? ইন্সপেক্টর কবিতা তার অবস্থান বজায় রাখলেন। বন্দুক তখনও লক্ষ্যের দিকে তাক করা ছিল। 3 বছর আগে ডক্টর নেহা বলা শুরু করলেন, তার কণ্ঠে তিক্ততা ভরা ছিল। বিক্রম সিংহের কোম্পানি গিগাটেক রোগ নির্ণয়ের জন্য একটি এআই সিস্টেম তৈরি করেছিল। আমার ভাই ডেভিড সেই প্রকল্পের প্রধান প্রোগ্রামারদের মধ্যে একজন ছিল। সে খুঁজে পেল যে এই সিস্টেমে মারাত্মক ত্রুটি ছিল। এটিকে ধনী রোগীদের জন্য ব্যয়বহুল চিকিৎসাগুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রোগ্রাম করা হয়েছিল, যখন এটি প্রায়শই গরিব রোগীদের গুরুতর রোগের ভুল নির্ণয় করত। যখন ডেভিড গরিবদের রক্ষা করার জন্য এই সত্যটি প্রকাশ করার চেষ্টা করল, তখন বিক্রম সিং তাকে নির্মমভাবে বরখাস্ত করল এবং তার ক্ষমতা ব্যবহার করে তাকে পুরো প্রযুক্তি শিল্পে ব্ল্যাকলিস্ট করে দিল। আমার ভাই কোথাও চাকরি পেল না। সে তার অ্যাপার্টমেন্ট হারালো, তার বীমা হারালো, সমস্ত আশা হারালো। 18 মাস আগে সে আত্মহত্যা করল, শুধুমাত্র এই কারণে যে বিক্রম সিং তার কোম্পানির মুনাফা রক্ষার জন্য তার জীবন নষ্ট করে দিয়েছে। ভাইয়ের মর্মান্তক গল্পটি পরিবেশকে ভারী করে তুলল, কিন্তু ইন্সপেক্টর কবিতা একজন আইন প্রয়োগকারী অফিসারের মতো তার বিচক্ষণতা বজায় রাখলেন। তোমার ব্যথা হত্যাকে ন্যায্য করতে পারে না, তিনি দৃঢ়ভাবে বললেন। তাহলে রমেশ মার্টিনেজের কি, অন্যান্যার বাবার কি অপরাধ ছিল? এটা শুনে ডক্টর নেহার মুখে একটি বিকৃত ঠান্ডা হাসি দেখা গেল। রমেশ মার্টিনেজ, সে অবজ্ঞাভারে বলল, সে তো কেবল একটি অনুশীলন সেশন হওয়ার কথা ছিল। এই নিষ্ঠুর স্বীকারোক্তি ইন্সপেক্টর কবিতা এবং তার দলকে অসুস্থ বোধ করালো। আমাকে সায়ানাইড দ্বারা বিষক্রিয়ার পদ্ধতিটি নিখুঁত করতে হয়েছিল, যাতে আমি সঠিক ডোজ এবং ব্যবহারের ফ্রিকোয়েন্সি বুঝতে পারি, যাতে এটি সবচেয়ে কার্যকর হয়। আমি তাকে বেছে নিয়েছিলাম কারণ সে গরিব ছিল, তার কাছে পুরো পরিচয়পত্র ছিল না। কেউ প্রশ্ন করবে না যখন একজন নির্মাণ শ্রমিক তার পেশা সম্পর্কিত অসুস্থতা থেকে মারা যাবে। তার কথাগুলোর নিষ্ঠুরতা ইন্সপেক্টর কবিতার পেটে মোচড় দিল।
একজন নিরীহ বাবা একটি পরিবারের স্তম্ভকে তার হত্যার পরিকল্পনার জন্য একটি গিনিপিগ হিসেবে ব্যবহার করা। সে শুধু একজন প্রতিশোধক ছিল না, সে ছিল একটি শয়তান যার মধ্যে কোনো মানবতা অবশিষ্ট ছিল না। চূড়ান্ত সত্য উন্মোচিত হয়ে গিয়েছিল এবং এটি যে কারোর কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এবং নিষ্ঠুর ছিল। ৩ সপ্তাহ পর যখন ভয়ঙ্কর মামলার ধাক্কা ধীরে ধীরে শান্ত হল, মুম্বাই তার স্বাভাবিক ব্যস্ত জীবনযাত্রায় ফিরে এলো। মুম্বাই ইন্টারন্যাশনাল হাসপাতালের একটি বিশেষ রোগী কক্ষে, যার বড় জানালা সবুজ বাগান দেখছিল, একটি ভাগ্যপূর্ণ সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল। বিক্রম সিং, যদিও তখনও সুস্থতার প্রক্রিয়ায় হুইল চেয়ারে ছিলেন, অনেক ভালো দেখাচ্ছিলেন। তার মুখে এখন মৃত্যুর কাছাকাছি থাকার ফ্যাকাশে ছায়া ছিল না, বরং একটি গভীর চিন্তা এবং কৃতজ্ঞতা ছিল। যখন লক্ষ্মী অনন্যাকে নিয়ে কক্ষে এলেন, বিক্রম সিং অবিলম্বে তার হুইল চেয়ার তাদের দিকে ঘোরালেন এবং তার চোখ জলে ভরে গেল। গত কয়েক সপ্তাহ তাকে এটি বোঝার জন্য যথেষ্ট সময় দিয়েছিল যে এই 7 বছরের মেয়েটি কি করেছে, তাকে কি সহ্য করতে হয়েছে, এবং তার সাহস একটি এমন কালো সত্যকে উন্মোচন করেছে যা তার নিজের জীবনের চেয়েও অনেক বড় ছিল। অনন্যা আজ একটি সাধারণ নীল রঙের পোশাক পরেছিল, যা তার মা এইমাত্র কিনেছিলেন। সে এখনও তার পুরানো জীর্ণ টেডিবিয়ার ধরে রেখেছিল। সে কিছুটা লজ্জা পাচ্ছিল, কিন্তু খুব সাহসীও লাগছিল। অনন্যা, বিক্রম সিং বললেন, তার কণ্ঠস্বর এখনও ভেন্টিলেটরে দীর্ঘদিন থাকার পর কিছুটা দুর্বল ছিল। আমি সবসময় তোমাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, কিন্তু সত্যি বলতে আমার কাছে পৃথিবীতে এমন কোনো শব্দ নেই যা এটি বোঝাতে পারে যে তুমি আমার জন্য কি করেছ। অনন্যা ধীরে ধীরে কাছে এলো। সে শিশুদের মতো সরলতা দিয়ে জিজ্ঞেস করল, আঙ্কেল, আপনি কি এখন ভালো অনুভব করছেন? আপনার ফুসফুস কি এখন ঠিকমতো শ্বাস নিতে পারছে? আপনার খাবারে কি এখনও তিতকুটে বাদামের স্বাদ আসে? একটি সত্যিকারের হাসি, এই দুঃস্বপ্ন শুরু হবার পর প্রথম হাসি, বিক্রম সিংয়ের ঠোঁটে ফুটে উঠল। তোমার জন্য আমার মুখে এখন কোনো তিক্ততা নেই। ডাক্তাররা বলছেন যে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। তিনি এক মুহূর্ত থামলেন এবং তারপর একটি গম্ভীর মুখ নিয়ে এগিয়ে বললেন, কিন্তু অনন্যা, আমাকে তোমাকে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। তিনি পাশে রাখা নথিপত্রের একটি স্তূপ তুললেন। ডক্টর নেহার গ্রেফতার হওয়ার পর আমি আমার সেরা তদন্তকারীদের দিয়ে তার কোম্পানির এআই সিস্টেম সম্পর্কে তার সমস্ত অভিযোগের পর্যালোচনা করতে বলেছিলাম। তার কণ্ঠস্বর অনুশোচনায় ভারী ছিল। এবং অনন্যা, সে সঠিক ছিল। আমাদের মেডিকেল ডায়াগনস্টিক সফটওয়্যারে সত্যিই ত্রুটি ছিল, যা গরিব রোগীদের ক্ষতি করেছিল, যাদের সবচেয়ে ভালো স্বাস্থ্যসেবার সুবিধা ছিল না। আমি সেই সমস্ত এআই প্রোগ্রামগুলিকে পুরোপুরি বন্ধ করে দিয়েছি, এবং আমি এটি নিশ্চিত করার জন্য একটি দাতব্য ফাউন্ডেশন স্থাপন করছি যাতে তোমার বাবা এবং ডক্টর নেহার ভাইয়ের সাথে যা ঘটেছে তা আর কখনো কারো সাথে না হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি তোমার জন্য কিছু বিশেষ করতে চাই। তিনি অনন্যাকে একটি খুব আনুষ্ঠানিকভাবে মুদ্রিত চিঠি দিলেন, যাতে বিক্রম সিং চ্যারিটেবল ট্রাস্টের লোগো ছিল। অনন্যা, তুমি আমাদের ট্রাস্টের প্রথম শিশু সুরক্ষা রাষ্ট্রদূত হবে। তোমার কাজ হবে এটি নিশ্চিত করা যে যখন শিশুদের তাদের প্রিয়জনদের স্বাস্থ্য সম্পর্কে বলার মতো কিছু গুরুত্বপূর্ণ থাকে, তখন বড়দের শুনতে হবে, সত্যি শুনতে হবে। অনন্যার চোখ নিয়োগপত্র দেখে বড় হয়ে গেল, যদিও সে তাতে লেখা জটিল শব্দগুলো পুরোপুরি পড়তে পারছিল না। জি, এর মানে কি? এর মানে হল যে দেশ জুড়ে হাসপাতালগুলিকে তাদের ডাক্তার এবং নার্সদের আবার প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা মনোযোগ দেয় যখন কোনো শিশু কিছু ভুল অনুভব করে। এর মানে হল যে আমরা তোমার মতো শিশুদের তাদের পিতামাতার স্বাস্থ্যসেবায় আওয়াজ দেওয়ার জন্য বিশেষ প্রোগ্রাম তৈরি করব। আর এর মানে এটাও যে তোমার বাবার চলে যাওয়া অনেক অন্যান্য পরিবারের বাবা মা এবং শিশুদের জীবন বাঁচাতে সাহায্য করবে। লক্ষ্মী পাশে দাঁড়িয়েছিলেন, অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। তার স্বামীর অন্যায় মৃত্যু, যা প্রায় ভুলে যাওয়া হয়েছিল, এখন একই ধরনের ট্র্যাজেডিগুলিকে থামাতে পারত। আরেকটি কথা অনন্যা, বিক্রম সিং এগিয়ে বললেন, আমি তোমার বাবা রমেশ মার্টিনেজ সম্পর্কে খোঁজ নিয়েছি। আমি জানতে পেরেছি যে তোমার বাবা শহরের সবচেয়ে সম্মানিত নির্মাণ শ্রমিকদের মধ্যে একজন ছিলেন। তিনি 3টি হাসপাতাল, 2টি স্কুল এবং একটি শিশুদের সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করতে সাহায্য করেছিলেন। তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, যিনি এই বিশ্বকে একটি ভালো জায়গা বানিয়েছিলেন। তিনি অনন্যাকে আরেকটি নথি দিলেন। এটি তার বাবা রমেশ মার্টিনেজের নামে একটি স্মারক বৃত্তি তহবিল স্থাপন করার সিদ্ধান্ত ছিল, যা ভবিষ্যতে ডাক্তার নার্স হওয়ার স্বপ্ন দেখা গরিব শিশুদের জন্য ছিল।
প্রতি বছর যে শিশুরা মানুষের জীবন বাঁচাতে চায় তারা কলেজ যাওয়ার সুযোগ পাবে, কারণ আমরা সবাই মিলে তোমার বাবাকে মনে রাখব এবং সেই ভালোবাসাকে মনে রাখব যা তিনি তার পরিবারকে দিয়েছিলেন। অনন্যা বিক্রম সিংয়ের দিকে তাকালো। তার চোখে দুঃখ এবং আশা উভয়েরই দ্যুতি ছিল। আঙ্কেল, ভবিষ্যতে কি মানুষ সত্যি বাচ্চাদের কথা শুনবে? গরিব বাচ্চাদেরও, সেই বাচ্চাদেরও যাদের বাবা নেই? হ্যাঁ অনন্যা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তারা শুনবে, বিক্রম সিং দৃঢ়তার সাথে বললেন। তুমি কি জানো যে আমি কেন এই প্রতিশ্রুতি দেওয়ার সাহস করছি? কারণ তুমি নিজেই প্রমাণ করে দিয়েছ যে সেই দিন হাসপাতালের সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে সাহসী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো বিখ্যাত ডাক্তার বা ধনী রোগী ছিল না, বরং একটি 7 বছরের মেয়ে ছিল যে হার মানতে অস্বীকার করল, যে মানুষকে বাঁচানোর চেষ্টা করা বন্ধ করল না, যদিও কোনো প্রাপ্তবয়স্ক তার কথা শুনছিল না। তুমি সকলকে দেখিয়েছ যে জ্ঞান এবং সাহস বয়স বা অর্থের ওপর নির্ভর করে না। 6 মাস পর মুম্বাই ইন্টারন্যাশনাল হাসপাতালের বড় অডিটোরিয়ামে অনন্যা দেশজুড়ে শত শত ডাক্তার, নার্স এবং হাসপাতাল পরিচালকদের সামনে মঞ্চে দাঁড়িয়েছিল। সে এখনও কেবল 7 বছর বয়সী ছিল, কিন্তু মাইক্রোফোনের মাধ্যমে তার কণ্ঠস্বরে একটি অদ্ভুত ওজন ছিল, যার ফলে পুরো হল নিস্তব্ধ হয়ে শুনছিল। যখন কোনো শিশু আপনাকে বলে যে কিছু ভুল আছে, তখন দয়া করে বলবেন না যে আমরা বোঝার জন্য খুব ছোট, অনন্যা বলল। তার কথা বিশ্বজুড়ে চিকিৎসা সম্মেলনগুলিতে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। কখনো কখনো আমরা সেই জিনিসগুলি দেখে ফেলি যা বড়রা উপেক্ষা করে। কখনো কখনো আমরাই তারা যারা সত্যিই মনোযোগ দিচ্ছে। দর্শকদের সারিতে লক্ষ্মী তার মেয়েকে গর্ব এবং অসীম আশ্চর্যের সাথে দেখলেন। সেই মেয়েটি তার ব্যথাকে একটি মিশনে রূপান্তরিত করেছিল, তার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতাকে বিশ্বকে পরিবর্তন করার প্রেরণায় রূপান্তরিত করেছিল। আমার বাবা ফিরে আসতে পারবেন না, অনন্যা উপসংহার টানল। তার কণ্ঠস্বর স্থির এবং শক্তিশালী ছিল। কিন্তু যেহেতু এখন থেকে আপনারা সকলে শিশুদের কথা শুনবেন, তাই অন্য বাবা এবং মায়েরা তাদের পরিবারের কাছে বাড়ি ফিরতে পারবেন। এইভাবে আমরা এটি নিশ্চিত করি যে যারা চলে গেছেন তাদের ভুলে যাওয়া হবে না। আমরা তাদের সাহায্য করি যে তারা চলে যাওয়ার পরেও সকলের রক্ষা করতে থাকবে। পুরো হল করতালির ধ্বনিতে ভরে উঠল। অনন্যা, সেই ছোট মেয়েটি যে একটি এমন রহস্য সমাধান করেছিল যেখানে বিশ্বের সেরা ডাক্তাররা হাত তুলে দিয়েছিলেন, হাসল। একটি শান্ত এবং আত্মবিশ্বাসী হাসি, এমন একজন ব্যক্তির যিনি শিখেছিলেন যে কখনো কখনো একটি কক্ষে সবচেয়ে ছোট কণ্ঠস্বরই সেই কণ্ঠস্বর হয় যা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলছে। আপনারা সবাই কোথা থেকে আমাদের এই গল্পটি শুনছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটি আপনার কেমন লাগলো? ঈশ্বরের কাছে প্রার্থনা যে আপনি এবং আপনার পরিবার সবসময় নিরাপদ ও খুশি থাকুন। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে আমাদের সাথে অবশ্যই ভাগ করে নিন। আমরা সবাই আপনার গল্প শুনতে চাইব। পুরো হল করতালির ধ্বনিতে ভরে উঠল। অনন্যা, সেই ছোট মেয়েটি যে একটি এমন রহস্য সমাধান করেছিল যেখানে বিশ্বের সেরা ডাক্তাররা হাত তুলে দিয়েছিলেন, হাসল। একটি শান্ত এবং আত্মবিশ্বাসী হাসি, এমন একজন ব্যক্তির যিনি শিখেছিলেন যে কখনো কখনো একটি কক্ষে সবচেয়ে ছোট কণ্ঠস্বরই সেই কণ্ঠস্বর হয় যা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলছে। আপনারা সবাই কোথা থেকে আমাদের এই গল্পটি শুনছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটি আপনার কেমন লাগলো? ঈশ্বরের কাছে প্রার্থনা যে আপনি এবং আপনার পরিবার সবসময় নিরাপদ ও খুশি থাকুন। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে আমাদের সাথে অবশ্যই ভাগ করে নিন। আমরা সবাই আপনার গল্প শুনতে চাইব।